আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ম্যাথ হেটার্স এবং ম্যাথ লাভার্স যারা আছেন, আশা করি আপনারা সকলে সুন্দর এবং ভালো আছেন, বিন্দাস আছেন। আজকে আপনাদের সামনে আমি নিয়ে উপস্থিত হয়ে গেলাম দ্বিতীয় অধ্যায়ের প্রথম আলোচনা। তাহলে চলুন অধ্যায় 2 শুরু করি, বেশি কথা না বলি। অধ্যায় 2 এর প্রথমেই ওনারা এরকম একটা ছক দিয়েছেন। এই ছক দেওয়ার পরে কিছু প্রশ্ন করবে আমাদের। দেখেন এই ছকে কী বিষয়টা আছে, আমরা খুব বেশি গভীরে যাব না। ওরা প্রথমে বলছে বন্ধুদের সংখ্যা, খাবারের খরচ, প্রতিজনের খরচ, ভগ্নাংশ। প্রতিজনের খরচ দশমিক। ব্যাপারটা কি, আপনাকে এখানে বলা হচ্ছে যে বন্ধুদের সংখ্যা যদি 2 হয়, খাবারের সংখ্যা যদি 20 টাকা হয়, তাহলে এটাকে কিভাবে লেখা যায় প্রতিজনের। ওরা বলছে কি প্রতিজনের খরচ কত হবে, তাহলে এটাকে অবশ্যই এটা দিয়ে ভাগ করতে হবে। আমরা 20কে 2 দিয়ে ভাগ করলাম, ফলাফলটা এখানে লিখবেন না, এটার ভাগফল কত সেটা এখানে লিখবেন। এই যে বলছে প্রতিজনের খরচ দশমিকে বা ওটার ভাগফলকে, সেটা এখানে শুধু ভগ্নাংশ। সেমভাবে এখানে বন্ধুদের সংখ্যা 4, মোট খরচ 42, ভাগ করেন, ফলাফল লেখেন। এটা দিয়ে এটাকে ভাগ করেন, ফলাফল লেখেন। এটা দিয়ে এটা ভাগ করে এখানে লেখেন, এখানে ফলাফল লেখেন। এই যে লিখলেন টোটাল বিষয়টা, এই বিষয় সম্পর্কে ওনারা আপনাদের কাছে একটা অবজারভেশন চাবে পরের পৃষ্ঠায়। পৃষ্ঠা নাম্বার যখন আপনি 27-এ যাবেন, ওখানে ওনারা বলছে সুন্দর করে আপনাদের, এই যে একটা ফাঁকা জায়গাটা আছে উপরে, বলা আছে উপরের ছকটি, মানে এই ছকটির কথা বলছে। আর হ্যাঁ, এর নিচে কিন্তু আরও ছিল, ওগুলো আপনারা এইভাবে করে নিয়েন। উপরের ছকটি পূরণ করতে গিয়ে তোমরা কি পর্যবেক্ষণ করলে তা নিজের ভাষায় লেখো। এই যে ব্যাপারটা, এই পর্যবেক্ষণের ফলাফলটা লিখতে বলছে ওই ছকের মধ্যে। এখানে যে সমস্যাটা হয়, আমরা কি করি ফলাফলটাতে সরাসরি বলে ফেলি, পূর্ণ সংখ্যা পাওয়া গেছে, দশমিক সংখ্যা পাওয়া গেছে, অসীম দশমিক, সসীম দশমিক। আমরা কি এই জিনিসগুলো শিখছি এখনও? আপনি বুঝলেন, অধ্যায়টা সাজানোর উদ্দেশ্য হচ্ছে প্রথমে ওনারা আমাদেরকে একটা ধারণা দেবে, তারপরে সেই ধারণাটাকে নামকরণ করবে, সেই ধারণাটাকে একটা সংজ্ঞায়িত করবে। তাহলে প্রথমে আপনি ধারণাটা লিখবেন, আপনি এখানে সরাসরি ফলাফল লিখবেন না, কারণ এটা যে পূর্ণ সংখ্যা এইটা আপনি বুঝলেন কিভাবে? এখানে কি আলোচনা হয়েছে পূর্ণ? হয় নাই তো। এটা যে সসীম দশমিক সংখ্যা, এটা কি আলোচনা হয়েছে? হয় নাই। তাহলে আপনি যদি সসীম দশমিক লেখেন, কথা সত্য, অ্যান্সার ভুল, কারণ এই জায়গায় এটা চাওয়া হয় নাই। তাহলে এখানে পর্যবেক্ষণটা আপনি কি লিখবেন, সুন্দর করে লিখবেন, সেটা আমি লিখে দিছি। প্রথমটা যেমন আমি লিখছি দশমিক ভগ্নাংশের পূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ এই যে দশমিক ভগ্নাংশ, এইটা পূর্ণ সংখ্যা একটা পাইছি। আবার একটা লিখছি দশমিক ভগ্নাংশে দশমিক চিহ্নের পর, দশমিক ভগ্নাংশের দশমিক চিহ্নের পর নির্দিষ্ট সংখ্যক সংখ্যা আছে। দশমিক ভগ্নাংশে দশমিকের পরে একাধিক সংখ্যা আছে। দশমিক ভগ্নাংশের পর একই সংখ্যা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। যেমন দেখেন এটাও পাবেন আপনারা নিচে, যদি সবগুলো করেন দেখবেন দশমিকের পরে একই সংখ্যা পুনরাবৃত্তি পাবেন। দশমিকের পরে 2-3টা ঘর থেকে একই সংখ্যা পুনরাবৃত্তি পাবেন। আবার এমনও হতে পারে দশমিকের পরে কোনো পুনরাবৃত্তি আপনি পাচ্ছেন না, অর্থাৎ যা তা আসতেছে, আলোচনা আসতেছে। তাহলে এই যে ক্রাইটেরিয়াগুলো, এগুলো আপনি এই ভাষায় বলবেন। আমি আবার 2-3টা বৈশিষ্ট্য বলে দিই। দশমিকে পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে, এটা 1 নাম্বার লিখতে পারেন। দশমিক সংখ্যার পর, মানে ভগ্নাংশে দশমিক সংখ্যার পর নির্দিষ্ট সংখ্যক সংখ্যা পাওয়া যাচ্ছে। দশমিকে মানে ভগ্নাংশে দশমিকের পর একই সংখ্যা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। ভগ্নাংশে দশমিকের পর কিছু সংখ্যা পরে একই সংখ্যা পুনরাবৃত্তি হচ্ছে। ভগ্নাংশে দশমিকের পর বিভিন্ন ধরনের অসংখ্য সংখ্যা পাওয়া যাচ্ছে। এই কয়টা লিখলে এনাফ। আপনি এই জিনিসগুলো ধরেন পর্যবেক্ষণ করছেন, এই জিনিসগুলো লিখছেন। গেল হচ্ছে কি আমাদের 27 পৃষ্ঠার একদম প্রথম ছক যেটা, সেটা। এখন আমি চলে যাচ্ছি অসীম এবং সসীম দশমিক সংখ্যা। অসীম আর সসীম দশমিক সংখ্যা কি, এটা আমরা এখান থেকে বুঝাই দিচ্ছি আপনাদেরকে। একটু মুছে সুন্দর করে লিখি। অসীম এবং সসীম, সসীম ও অসীম দশমিক সংখ্যা, এটা খুব সহজ করে সুন্দর ভাষায় নিজের মতো করে লিখবো আমরা। এরকম ধরেন অসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, এই জন্য আমি এটা নিচে লিখছি। অসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা, মানে সংখ্যাটা দশমিক হইতে হবে। এবার ধরেন আমি লিখলাম এরকম 10.5 বা 12.537। আর একটা লিখলাম ধরেন 13.352 এরকম। তো আপনি একটু চিন্তা করেন, যেই সকল সংখ্যায় বা যেই সকল দশমিক সংখ্যায় দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক বা সংখ্যা থাকে, যেমন আপনি দশমিকের পরে কয়টা আছে, একটা গণনা করতে পারতেছেন, কয়টা আছে, 3টা গণনা করতে পারতেছেন, তাইলে এরা হবে হচ্ছে আপনার সসীম দশমিক সংখ্যা।
আর দশমিকের পরে যেগুলো গণনা করা যায় না, অঙ্ক সংখ্যা অসংখ্য থাকে, তাদেরকে বলা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। এখন এটাকে আরেকটু সহজ করে কীভাবে মনে রাখি দেখেন, আমরা অসীমকে কল্পনা করি কিভাবে। অসীম যেমন ধরেন আমরা যেগুলোকে অনেক বেশি বোঝাই, গণনা করা যায় না বোঝাই, অনেক বেশি বোঝানো হয় যে জিনিসগুলো, সেটাকে আমরা অসীম বলি। তাহলে এটা তো অনেক বেশি, গণনা করা যাচ্ছে না, তাই আমরা এটাকে কি বলবো? অসীম। তাই এটাকে বলা যাচ্ছে অসীম দশমিক সংখ্যা। আর যেহেতু এটা গণনা করা যায়, সসীম নির্দিষ্ট, তাই এটাকে বলা হয় সসীম দশমিক সংখ্যা। আশা করি আপনারা এই বিষয়ে ক্লিয়ার হয়েছেন। এখান থেকে আমরা আরেকটা জিনিস জেনে নেব। ধরেন এই অসীম দশমিক সংখ্যার মধ্যে মাঝে মাঝে কি ঘটবে জানেন? দেখেন 12 লিখি, 12.33333 ধরেন চলছে। একই ধরনের সংখ্যা বারবার রিপিট যদি হয় কখনো, একই ধরনের সংখ্যা যদি বারবার রিপিট হয় কখনো, তখন আমরা সেই জিনিসটাকে আর আমরা অসীম বলতে পারবো না, কারণ এই জিনিসটাকে নতুন একটা নাম দেওয়া হয়েছে। অর্থাৎ বিজ্ঞানীরা আমাদেরকে তখন বলছে যে এই জিনিসটা যেহেতু একই হচ্ছে, তখন আমরা এটাকে একটা সিস্টেমে ফেলি, যে জায়গা থেকে রিপিট হচ্ছে ওই জায়গার প্রথম অঙ্কের উপরে এরকম করে আমরা একটা ফুল স্টপ দেই উপরে, যেটাকে আমরা বলে থাকবো নতুন একটা নাম, পুনরাবৃত দশমিক বা পৌনপণিক ভাষাগুলো বুঝেন। তাহলে যখন দশমিকের পরে একই সংখ্যা বারবার রিপিট হবে, তখন আমরা সেই সংখ্যাগুলো কি বলবো? অসীম বলবো না সসীম বলবো? অফকোর্স অসীম বলবেন না, সসীম বলবেন। কারণ দেখেন এটাকে আপনি সসীম আকারে লিখতে পারেন, কারণ একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে। তাই এটাকে আমরা কি করছি? একটা সংখ্যা লিখে মাথার উপরে ফুল স্টপ দিয়ে বোঝাচ্ছি একই সংখ্যা রিপিট হয়। আর এই ধরনের সংখ্যাকে আমরা কি বলবো সবসময়? সসীম দশমিক সংখ্যা। মাথায় রেখেন, এটা কিন্তু দশমিকের পরে অসংখ্যই থাকে, কিন্তু যেহেতু একই ধরনের সংখ্যা রিপিট হয়, তাই এদেরকে বলা হয় সসীম দশমিক সংখ্যা। আর এটার জন্য আরেকটা স্পেশাল নাম হচ্ছে পুনরাবৃত্ত দশমিক সংখ্যা বা পৌনপণিক সংখ্যা। এটা নিয়েও ডিটেলস আমরা পরে শিখতেছি। আশা করি বুঝতে পারছেন। চলেন পরেরটাতে যাচ্ছি। আরেকটা কথা, এই জিনিসটা ওরা এভাবেও লেখে, শুধু এভাবে অথবা এভাবে উপর একটা টান দিয়েও লেখে, তোমাদের এখানে দেওয়া আছে। সো এভাবে এটা দ্বারাও পুনরাবৃত্ত দশমিক বোঝায়, এটা দ্বারাও পুনরাবৃত্ত দশমিক বোঝায়, একটু খেয়াল রাখেন। এবার আমরা চলে যাব পরের আলোচনায়। এখানে বলছে মূলদ সংখ্যা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, মূলদ সংখ্যা। আপনি যদি দেখেন মূলদ সংখ্যা জিনিসটা কি, সেটা আগে আপনাকে একটু ভালো করে বুঝতে হবে, তারপরে আলোচনায় আমরা গভীরে যাব। মনে রাখবেন, যেই সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, সংখ্যা নিয়ে অনেক আলোচনা আছে। 9-এ আসলে আগে যেরকম ছিল, প্রথম অধ্যায়টাই ছিল বাস্তব সংখ্যা, মানে সংখ্যার জগৎ নিয়ে আলোচনা করা হইতো। এটা অনেক প্রকারভেদ থাকে, তো আমি একদমই সবগুলো প্রকার যেহেতু আপাতত লাগতেছে না, ভেতরে গেলাম না। আর একটা ডেডিকেট করব, ফুল ভিডিওটাই হচ্ছে গিয়া সংখ্যা উপরে আর কি, তখন আমি সংখ্যা নিয়ে যাবতীয় তথ্য দেব। এখন আপাতত ওই জায়গারই একটা প্রকার, সেটা আমরা শিখব মূলদ সংখ্যা, সাথে আমি অমূলদটা বলে দেব। তাহলে মূলদ সংখ্যার সংখ্যাটা কি, আমি পুরোটা লিখবো না। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। তাহলে আমি আবার বলি, লেখা লাগলে লিখে নিন। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। যেমন দেখেন, আপনার কাছে ধরেন আছে সরাসরি 3.2, এটাকে ভাঙানোর নিয়ম কি? 3-2 উপরে দশমিকের জন্য 1, পরে যতগুলো ঘর ততগুলো শূন্য। এটা কি p/q আকারে প্রকাশ করা গেছে না? তাহলে এই যে সংখ্যা, এটাকেই বলা হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ 3/2 একটা মূলদ সংখ্যা। বাট আপনাকে যদি বলা হয় 3.23 এই ডট মানে কি? অসীম না? এখানে দশমিকের পরে অসীম সংখ্যা, এটা কি আমি জানি কত আছে? তাহলে এটাকে আমি কি এভাবে ভাঙাইতে পারবো না? তাহলে যেই জায়গায় আমি দশমিকের পরে অসীম সংখ্যা থাকবে, আমি জানবো না কয়টা আছে, সেটাকে আমি ভাঙাইতে পারবো না, তাহলে সেটা মূলদ সংখ্যা হবে না। মাথায় রাখবেন। তাহলে মূলদ সংখ্যা মানে যেই সকল সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে, তারা কি হবে? মূলদ সংখ্যা। এছাড়াও ধরেন 0, এটা নিয়ে আমি পরে আলোচনায় আসতেছি, আপাতত বলে যাই। 0 নিচে কোনো কিছু নাই মানে কত আছে? 1। তাহলে এটা p/q আকারে আছে, তাহলে এটা মূলদ সংখ্যা। ধরেন 1-এর নিচে কিছু নাই মানে কত আছে? 1 আছে, তাহলে এটা p/q সংখ্যা, তার মানে এই আকারের সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা। ধরেন শুধু 3 বা যে কোনো পূর্ণ সংখ্যা, তাদের নিচে কিছু নাই মানে কত আছে? 1 আছে, তাহলে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা।
একটু ভালো করে মনে রাখেন। অনেকের মাথায় আবার এরকম প্রশ্ন আছে, স্যার এটার নিচে তো কিছু নাই মানে 1 আছে, তাহলে কি এটা মূলদ সংখ্যা হবে? যে না, আমি ভাষা ব্যবহার করছি পূর্ণ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যার নিচে 1 থাকলে সে মূলদ হয়। এটার গভীরে একটু পরে যাচ্ছি। এবার আসেন অমূলদ সংখ্যা কারা। এই যে মূলদ সংখ্যা লিখলাম আমরা, এখানে একটা সরেও যুক্ত করে দিলাম অমূলদ সংখ্যা। তাহলে আগের সংখ্যাটা নেগেটিভ করে দেন। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। তাহলে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তারা মূলদ সংখ্যা, যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না তারা অমূলদ সংখ্যা। তাহলে এক্সাম্পল একটু আগেও দিয়েছিলাম, ধরেন 1.235 চলছে। তাহলে এই সংখ্যার তো দশমিকের পরে আমি জানিই না কয়টা আছে, তাহলে এটাকে আমি ভাঙাবো কিভাবে? আপনাকে যদি এটা ভাঙাইতে বলি আপনি পারবেন, কারণ আপনি জানেন এখানে দশমিকের জন্য পরে একটা সংখ্যা, একটা শূন্য, তাহলে এটা p/q আকার, তাহলে এটা মূলদ সংখ্যা। বাট এটা তো আমি জানি না, তাই এটাকে আমি মূলদ না বলে অমূলদ বলতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখানে আপনাদেরকে আমি সংজ্ঞার মধ্যে একটা কথা বলতে ভুলে যাইনি, ইচ্ছা করে বলিনি, সংজ্ঞাটা পারফেক্টলি এখন শুনেন। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। ভালো করে বুঝেন, সংজ্ঞাটা লিখে নেন। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে কি বলে? মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা বলে। আমি কিন্তু মুখে মুখে বলতেছি। এই কথা বললে কিন্তু সংজ্ঞাটা শেষ হইল না, এখানে আরও কিছু বাকি আছে। এখানে এই সংজ্ঞার মধ্যেই আরেকটা কথা, এখানে p/q পূর্ণ সংখ্যা ও সহমৌলিক এবং q ইজ নট ইকুয়ালস টু 0। এই যে কথাটা এক্সট্রা সংজ্ঞার সাথে আছে না, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি মৌলিক মানে মূলদ সংখ্যা বলেন আর অমূলদ সংখ্যা বলেন, আপনার ওই সংজ্ঞা শেষে এই কথাটা দুইটারই লিখতে হবে। মূলদ সংখ্যার ক্ষেত্রে কি বলছে আবার বলি, যে সকল সংখ্যাকে এত আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। তারপরে এটা যুক্ত হবে যে এখানে p/q পূর্ণ সংখ্যা সহমৌলিক এবং q ইজ নট ইকুয়ালস টু 0। একইভাবে অমূলদ ক্ষেত্রে কি হবে? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে, আর এই জায়গাও সেম ভার্সন। তারপর একটা দুটো করে উদাহরণ দিয়ে দেবেন। আশা করি মূলদ অমূলদ নিয়ে আপনাদের বোঝায় কোনো সমস্যা হবে না আর ইনশাল্লাহ। তাহলে এখন আমরা 28 নম্বর পৃষ্ঠাতে আসি সবাই। 28 নম্বর পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে, ছোট ছোট অঙ্ক। 28 নম্বর পৃষ্ঠার একক কাজ, 28 নম্বর পৃষ্ঠার একক কাজ 3টা আছে, আমি 3টাই বলে দিচ্ছি। যাদের কাছে লেখা নেই লিখে নেন, আর যাদের কাছে লেখা আছে তারা বুঝে নেন। একক কাজ কত পৃষ্ঠা? পৃষ্ঠা নাম্বার p দিয়ে লিখলাম 28, পৃষ্ঠা 28, একক কাজ। একক কাজের কত নাম্বার এটা ধরে নিচ্ছি, ধরেন 1 নাম্বার। তাহলে 1 নাম্বার কাজে ওরা কি বলছে? শূন্য কি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা হলে p/q আকারে প্রকাশ করো। তা আপনি ফার্স্টে মূলদ সংখ্যার সংজ্ঞাটা দিয়ে নিতে পারেন, সবচেয়ে বেটার এক্সপ্রেশন। আপনি একটা জিনিস লিখবেন, এটা আপনার সৌন্দর্যটা আপনি বোঝাইতে পারবেন যে এটা কি ডিরেক্ট সংজ্ঞা লিখবো নাকি ডিরেক্ট অ্যান্সার লিখবো। কি ধরেন ওরা বলছে শূন্য কি মূলদ সংখ্যা, আপনি আগে যদি সংজ্ঞা দেন যে সকল সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। এখানে শূন্য একটি মূলদ সংখ্যা, কারণটা লিখলেন কি? 0/1 যা p/q আকারে প্রকাশ করা যায়। সুতরাং শূন্যকে আমরা কি বলতে পারি? মূলদ সংখ্যা বলতে পারি। শীটে সাজানো আছে, তাও আমি কিন্তু পুরোটা করে দিলাম যে আপনি ফার্স্টে সংজ্ঞাটা দেবেন, সংজ্ঞা দেওয়ার পরে লিখবেন শূন্য একটি মূলদ সংখ্যা, কারণ 0/1 লেখা যায়, যা p/q আকারে প্রকাশ করা যায়। সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। 2 নম্বরে বলছে যে কোনো পূর্ণ সংখ্যাকে মূলদ সংখ্যা। আমি কিন্তু ফার্স্টে বলে আসছি যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কারণ দেখেন এই যে 3, এটার নিচে কিছু নাই মানে 1, যা p/q আকারে প্রকাশ করা যায়। সুতরাং এটা মূলদ সংখ্যা। ধরেন 5, নিচে কিছু নাই মানে কত আছে? 1। যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিছু নাই মানে তো একই আছে। তাহলে আপনি সংখ্যাটা দিলেন, লিখলেন যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কারণ হিসেবে 2-3টে লিখে দিলেন, শেষ গেল এটা। তাহলে 3 নম্বরটা আসি। সসীম দশমিক, 3 নম্বর কোশ্চেন, সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা? এত এবং এত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করো। সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা? সসীম দশমিক সংখ্যা অবশ্যই মূলদ সংখ্যা। আপনি লিখবেন
অ্যান্সারগুলো বুঝছেন, আমি অ্যান্সারগুলো তো সব লিখে দিচ্ছি না। ব্যাপারটা এরকম, সসীম দশমিক সংখ্যা মূলদ সংখ্যা, এটা আপনি আগে লিখবেন মূলদ সংখ্যা। কারণ ধরেন 2.3 লিখলাম, এটা তো সসীম দশমিক, দশমিকের পরে কত আছে 1, তাহলে দশমিকের পরে যেহেতু 1 আছে, সরি দশমিকের পরে একটা অঙ্ক আছে, দেখেন এটাকে যদি ভাঙান, এত দশমিকের জন্য 1, পরে যতগুলো ঘর ততগুলো শূন্য, তাহলে এইটা কি p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে এটাকে কি বলা যায়, মূলদ সংখ্যা। তাহলে আপনি কিভাবে লিখবেন, আপনি বলবেন সসীম দশমিক সংখ্যাগুলো মূলদ সংখ্যা, কারণ এটা লিখলাম, তারপর আরেকটা দিলেন, যা p/q আকারে প্রকাশ করা যায় সুতরাং সকল সসীম দশমিক সংখ্যা মূলদ সংখ্যা। শেষ। এভাবে আপনি লিখে দিতে পারেন। এরপর আসে আরও দুইটা কথা বলছে 3 নম্বর কোশ্চেনই, এটা একটা পার্ট ছিল, আরও দুইটা অঙ্ক এখানে দেওয়া আছে, লিখতেছি আমি। কি দেওয়া আছে, ছোট্ট করে ওনারা সংখ্যা দিয়ে দিছে দুইটা, যে এদেরকে বলছে এদেরকে p/q আকারে প্রকাশ করো। সহজ কথা, কিভাবে p/q আকারে প্রকাশ করা যায়, একসাথে দুইটা জিনিস শেখেন, এখানে মূলত শিখতেছি কীভাবে ভাঙা সেটা শিখবো। এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো উপরে লিখবেন, দশমিকের জন্য নিচে 1 দেবেন, পরে যতগুলো ঘর ততগুলো শূন্য দেবেন, কাটাকাটি করা গেলে করবেন, না করা গেলে নাই। তারপর লিখে দেন যা p/q আকার, এরপর লিখতে পারেন। সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। এখানে সেম সবগুলো সংখ্যা লিখব, দশমিকের জন্য 1, দশমিকের পর যতগুলো ঘর থাকে, শূন্য থাক যাই থাক, যতগুলো ঘর থাকে ততগুলো শূন্য, কাটাকাটি করা গেলে করবেন, না করা গেলে না, লিখে দেন যা p/q আকারে প্রকাশ করা যায়। সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। আশা করি আপনাদের 28 পৃষ্ঠার দুইটা কাজ কমপ্লিট। একটা উদাহরণ দেওয়া আছে, এটা আপনারা দেখে নিন, তারপর আমি একটু আলোচনা করে দেব। দেখেন 28 পৃষ্ঠার লাস্টে বলছে শূন্য, সকল পূর্ণ সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, পৌনঃপুনিক দশমিক সংখ্যা, মূলদ সংখ্যা। মাথায় রেখেন, এটা কিন্তু মৌখিক পরীক্ষার জন্য লাগে, কুইজ কোশ্চেনের জন্য লাগবে। এখানে উদাহরণের যে অঙ্কটা আছে, উদাহরণের অঙ্কটা কীরকম এটাও বোঝা, আমরা তো উদাহরণ সবাই স্কিপ করে যাই, উদাহরণটা বোঝার আছে। ওনারা বলছে এটাকে, এই যে রিপিট হচ্ছে এই জন্যই তো এটা এভাবে লিখছে, তো ওনারা বলছে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করো, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করো। তো আমরা ফার্স্টে যে কাজটা করব, ওনারা যেভাবে করছে আর কি, সলিউশন। ফার্স্টে আমরা মনে করেন যে ধরি ক সমান এইটা ধরে নেবেন, দশমিকের পরে কয়টা নেবেন, 2-3টা নিয়েন, বেশি নেওয়া দরকার নেই, ধরেন 3টা নিলাম। নেওয়ার পরে সবসময় 10 দ্বিগুণ করেন, 10 ক, এখানে 10 দ্বিগুণ করলে 3.33 হবে। সাইড নোট অবশ্যই দেবেন, উভয়কে 10 দ্বারা গুণ করে, আমি আর না বললাম, গুণ করে। উভয়কে কত দ্বারা গুণ করছেন, 10 দ্বারা গুণ করছেন। আচ্ছা, এটা লেখার পরে আপনি যে কাজটা করবেন, বিয়োগ করবেন। এখন বিয়োগ করতে গিয়ে একটু বিপদ হয়, আপনি এটা থেকে এটা বিয়োগ না করে এটা থেকে এটা বিয়োগ করেন, তাহলে ভালো হবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, যে লিখবেন এখানে আবার এই জিনিসটা একটু বড় মানে আবার লিখবেন নতুন করে, বড়টাকে আগে লেখেন, ছোটোটাকে নিচে লেখেন। লিখলাম, লেখার পরে আপনি বিয়োগ করেন, আর এইটাকে সাইড নোট দেবেন এই পাশে, যে বিয়োগ করা মানে কি, চিহ্ন চেঞ্জ হয়। তো আপনি এখানে যদি চিহ্ন ওরা করে নেয়, আপনিও করেন না। এখানে 10টা থেকে একটা গেলে 9টা থাকে, আর এটা থেকে এটা বিয়োগ করলে তো আপনার হাতে ক্যালকুলেটর থাকবে, প্যারা নিয়েন না। তাছাড়াও আরেকটা জিনিস কমন সেন্সে দেখেন, দশমিকের পরে 3, এখানে 3টা প্যাচ লাগতে পারে এই জায়গা, তো কোনো সমস্যা নেই। দশমিকের পরে একই ধরনের সংখ্যা থাকে, আপনি এটা বাদ দেবেন, শুধু দশমিকের আগের সংখ্যাটা লিখবেন। ধরেন এখানে 1 থাকলে 3 থেকে 1 বিয়োগ দিয়ে 2 লিখতাম, 0 আছে 3 থেকে 0 বিয়োগ দিয়ে শুধু 3 লিখছি, প্যারা নেই তো। তাহলে এবার নিচে লিখলে যদি আবার দেখানো যায়, দেখেন এখানে কি হবে, এই 9 এ পাশে গুণ, ও পাশে যে ভাগ, আপনি 3/9 লেখেন, হয়ে গেল ভগ্নাংশে প্রকাশ। কাটাকাটি করতে চাইলে আপনি সুন্দর করে একটু করে দেন, 3 অক্ষে 3, 3 তিরিখে 9, তার মানে এত। তাহলে আপনি লিখতে পারেন ক কি ধরছিলেন এইটা, অর্থাৎ কি পাওয়া গেল, যে এই সংখ্যাটাকে ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। অর্থাৎ বলাই যায় 0.3 মানেই হচ্ছে 1/3। শেষ উদাহরণ। আমি আরেকবার একটু বলি, আপনার যে উদাহরণ 1 নাম্বারটা বলা আছে, এখানে ব্যাপারটা এমন
যেই আমাদের ইয়াটা দেওয়া আছে রাশিটা, তো ফার্স্টে আপনি যে কাজটা করবেন এই অংশটাকে ধরবেন, যে ধরি এত সমান সমান কটা আগে লিখছি, তারপরে 10 দ্বিগুণ করবেন, সবসময়ের জন্য প্রযোজ্য, এটা কিন্তু একটু ব্যতিক্রমী নিয়ম যেহেতু বইয়ে আছে। তো 10 দ্বিগুণ করবেন, সাইড নোট দেবেন, তারপর আপনি বিয়োগ করবেন। তো ডিরেক্ট বিয়োগ করলে মাইনাসের একটু সমস্যা খাইতে পারেন, তাই আপনি ডিরেক্ট বিয়োগ না করে বড়টাকে আগে লিখবেন, ছোটোটাকে পরে লিখবেন। তারপরে এখানে এইটা অবশ্যই লিখবেন বিয়োগ করে, তারপরে 10টা থেকে একটা চলে যায়, 9টা হয়েছে। এখানে দেখেন দশমিকের পরে একই ধরনের সংখ্যা থাকলে এখানে 3টা, এখানে 100টা থাক, কোনো সমস্যা নাই, চলে যাবে। একই ধরনের সংখ্যা, এখানে একটা, নিচে আছে 1000টা, তাও সমস্যা নেই, আপনি বাদ দিতে পারবেন। ওকে, এখানে দশমিকের আগে শুধু হিসাব করবেন, 3 - 0 মানে 3, 9 পাশে গুণ, ওপাশে গেলে ভাগ, কাটাকাটি করলে 1/3। এখানে আপনাদের একটা ভুল হয়, স্যার উপরে তো কিছু নাই, তাহলে উপরে কেন লিখবে, এখন তো শুধু 3 লিখলেই হয়। জি না, উপরে তো 1 আছে, কই 1/3 আর কই শুধু 3, এটা হইল শুধু 3 মানে তো একটা পূর্ণ সংখ্যা, আর 1/3 তো মানে 3 ভাগের 1 ভাগ, এটা খেয়াল রাখবেন না। সো এভাবে লিখে তারপর লিখবেন, সুতরাং এত সমান, এটা লেখা যায়। আশা করি বুঝতে পারছেন এটা। তাহলে দেখেন 29 নম্বর পৃষ্ঠায় আসলাম আমরা। 29 নম্বর পৃষ্ঠার একক কাজে চলে যাব সরাসরি, কোনো কাহিনী টাহিনী নাই। ওরা বলছে নিচের দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ ভগ্নাংশটা কি সেটাই মনে হয় তখন বলা হয়নি। সাধারণ ভগ্নাংশ বলতে বোঝায় যার একটা লব এবং একটা হর থাকে। এখানে কে বড় ছোট ডাজেন্ট ম্যাটার, শুধু উপরে একটা অংশ নিচে একটা অংশ এরকম যদি কোনো একটা পাওয়া যায় তাহলে তাদেরকে বলা হয় সাধারণ ভগ্নাংশ। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, এই যে একক কাজ 29 পৃষ্ঠার একক কাজ বলছে, তাহলে 29 পৃষ্ঠার একক কাজে 1 নাম্বার, আবার লিখি একক, এদিক থেকে লিখি একক কাজ, পৃষ্ঠা নাম্বার কত 29, বুঝছেন। 1 নাম্বার ওনারা বলছে একটা 0.666 ... এই সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। ওই যে একটু আগে যে এভাবে করে আসছে ওভাবেও করতে পারেন, ওটা ছাড়াও আরেকটা সহজ নিয়ম শিখিয়ে দেব। এটাকে ফার্স্ট অফ অল আপনি সাজাবেন কিভাবে, এভাবে সংক্ষেপ করবেন। অর্থাৎ আপনি জানেন দশমিকের পরে একই সংখ্যা বারবার রিপিট হইলে সেই সংখ্যাটাকে একটা লিখে মাথার উপরে ফুল স্টপ দেওয়া যায়। তো দিলাম মাথার উপরে ফুল স্টপ, তাহলে এরকম হয়ে গেল। এখন এটাকে কীভাবে ভাঙাবো, যা আছে তা রাখবেন, বুঝলেন। একটু আগে কিন্তু করে আছে, আচ্ছা এভাবে না করে ওইভাবেই করে দেই, যেহেতু আপনাদেরকে ওইভাবে শিখাইলাম। ফার্স্টে লিখবেন যে সুতরাং এভাবে করার পরে 0.6 পৌনঃপুনিক, তারপর লিখবেন ধরি, আগের নিয়মটাই দেখাই, ক সমান সমান 0.3টা। তারপর আপনি কি করবেন, 10 দ্বিগুণ করবেন, 10 ক, তাহলে এখানে 10 দ্বিগুণ করার সাথে সাথে আপনার একটা 6 চলে আসবে, দশমিক পর ক্যালকুলেটর করবেন এটা আপনারা, ভয়ের কিছু নেই। উভয়কে 10 দ্বারা গুণ করে, আমি আর ভাষা না লিখলাম, আপনারা লিখে নিন। এবার আবার বিয়োগ করবেন, তাহলে লেখেন এখানে বড়টাকে আগে লেখেন, তারপর ছোটটাকে লেখেন, তারপরে বিয়োগ করেন, সাইড নোট পূর্ণাঙ্গ করে লিখে নিন এখানে বিয়োগ করে, তাহলে 9টা পাবেন। তাহলে এখান থেকে দশমিকের পরে সব বাদ যাবে, শুধু 6 থাকবে। এরপরে এটা কি হবে খেয়াল করেন, এখানে 9 আছে, ওই পাশে 6-এর নিচে চলে যাবে, কারণ এখানে 9 গুণ, আমরা জানি এক পাশে গুণ থাকলে অপর পাশে ভাগ হয়। এখন আপনি এটাকে কি করবেন, 3 দুগুণ 6, 3 তিরিক্ষে 9, তাহলে উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে 3, হয়ে গেল। সুতরাং আপনি লিখতে পারেন 0.666 ... সমান সমান 0.6 পৌনঃপুনিক, দ্যাটস ওয়াই 2/3, যা সাধারণ ভগ্নাংশ। আশা করি বুঝছেন। এরপরে চলে যান 1 নম্বর একক কাজেরই আরেকটা অংশ আছে 0. এত, এটা চলছে। এটা কিভাবে করবেন, সেমভাবে করা যায়। তো আমি এই জিনিসটাকে একটু ভিন্নভাবে দেখাই, আগের মতো করে আপনারা করে নেবেন, কোনো সমস্যা নেই। তো এখানেও পুনরাবৃত্ত সংখ্যা আছে, আপনি এটাকে কি করবেন, যে জায়গা থেকে পুনরাবৃত্ত হচ্ছে ওই জায়গায় ফুল স্টপ দেন। 4 কিন্তু পুনরাবৃত্ত হচ্ছে না, 4 সিঙ্গেল, তাহলে এখানে পুনরাবৃত্ত হচ্ছে 7, আপনি 7-এর উপরে ফুল স্টপ দেবেন। আশা করি বুঝতে পারছেন। দেওয়ার পরে এখন আপনি এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবেন। নতুন একটা রুলস শেখাচ্ছে, একটু খেয়াল করেন। ওই 10 দ্বিগুণ করাটা আপনারা এখন বুঝে গেছেন আশা করি, এই নিয়মটা শিখায় রাখি। কি করবেন, এখানে যা আছে পুরাটা লিখবেন, শূন্য বামে লেখার দরকার নেই, আচ্ছা বোঝার জন্য লিখে রাখি। মূল কথা, শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে পুরোটা লিখবেন, তারপরে বিয়োগ দিবেন শুরু থেকে প্রথম পুনরাবৃত্ত দশমিক পর্যন্ত, অর্থাৎ 0.4। নিচে কি আসবে, আমি আবার উপর একটু বলে আসি, সবগুলো জিনিস লিখবেন।
তারপর বিয়োগ চিহ্ন দেবেন সূত্র অনুযায়ী। প্রথম থেকে এই প্রথম উপরে ফুল স্টপ অর্থাৎ এখানে আরেকটা জিনিস ধরেন এ বি সি আছে, এখানেও একটা আছে, এখানেও একটা আছে, সাপোজ তাহলে আমি কোন পর্যন্ত নেব স্যার? আপনি প্রথম পর্যন্ত নেবেন, এদিকে যাবেন না। ওকে, আশা করি বুঝছেন। তাহলে নিচে কি হবে, কয়টার উপরে এরকম ফুল স্টপ আছে দেখেন, সহজ ভাষায় বুঝে নেন, আপনারা ওই একদম মনীষী হওয়া লাগবে না। কয়টার উপরে ফুল স্টপ আছে? একটা, তাহলে একটা 9 দেন। তারপরে দশমিকের পর দেখেন, এখানে কিন্তু বলছিলাম শুরু থেকে এই পর্যন্ত বিয়োগ দেন, এখন বলতেছে দশমিকের পরে প্রথম পুনরাবৃত্তির আগে কয়টা সংখ্যা আছে? দশমিকের পরে প্রথম পুনরাবৃত্তির মধ্যে একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য হবে নিচে। এখানে পুরো প্যাকেজ একটা রুলস, সব কথা আছে, ভালো করে বুঝেন। সবগুলো ফার্স্টে লিখবেন, বিয়োগ চিহ্ন দেবেন, শুরু থেকে প্রথম পুনরাবৃত্তি পর্যন্ত সব বিয়োগ দেবেন। দুইটা কথা গেল উপরে। নিচে এসে কতগুলোর উপর পুনরাবৃত্ত ততটা 9 লিখবেন। তারপরে দশমিকের পর প্রথম পুনরাবৃত্তির আগে কয়টা ঘর ততগুলো শূন্য দেবেন নিচে। শেষ। রিপিট করে করে কথাগুলো শোনেন, বুঝতে পারবেন আশা করি। এবার আসেন 4 বিয়োগ দেন, তাহলে কত থাকে? 43, কারণ এই শূন্যের কোনো দাম নেই, 90 রইল। যদি সম্ভব হয় কাটাকাটি তা করেন, না হলে লিখবেন যা সাধারণ ভগ্নাংশ। পূর্ণ ভাষায় আপনারা লিখে নিন। হয়ে গেল এটাও ভগ্নাংশ, আশা করি বুঝতে পারছেন। এভাবে এখানে আরও অঙ্ক আছে, টোটাল 1 2 3 4 5 6টা। এখানে দেখেন আছে হচ্ছে গিয়া 1 9 9 9। এটার ক্ষেত্রে কি হয়? 1.9 পুনরাবৃত্ত। পরে এটাকে সেম সিস্টেমে আপনি ভাঙাবেন, 1 নেন, 9 নেন, তারপর হচ্ছে একটার উপর পুনরাবৃত্তি থাকে একটা 9। আর এই জায়গা দেখেন দশমিকের পরে প্রথম পুনরাবৃত্তির আগে কোনো সংখ্যা নেই, তাই কোনো শূন্য হবে না, মাইনাস কত হবে? 1। আগেরটা যদি বোঝেন তাহলে এটা কিন্তু সহজে ধরতে পারবেন। এবার 18 হবে উপরে, নিচে হবে 9। 9 দুগুণে কি হয়? 18, তাহলে তো হয়ে গেল 2, যা সাধারণ ভগ্নাংশ। এরপরে আপনার সবগুলো আসলে লিখতে গেলে তো অনেক সময় লাগে, এই টানটা আছে। তো এখানে কি করবেন? সেমভাবে আপনি লিখবেন, সব বিয়োগ দেবেন প্রথম, এটা কিন্তু পুনরাবৃত্ত চিহ্ন, এটা আগ পর্যন্ত, তাহলে শুধু 1 ছিল। নিচে কয়টা ঘরের উপর পুনরাবৃত্ত চিহ্ন? আমি আগেই বলছি, ফুল স্টপ থাকলে পুনরাবৃত্ত বোঝায়, এই টান থাকলেও, তাহলে 2টার উপর আছে, তাহলে 2টা 9। প্রথম দশমিক থেকে পুনরাবৃত্তির আগে কোনো ঘর কি আছে? নাই, তাহলে এখানে শূন্য হবে না, তাহলে এখানে হবে 1 2 6 আর নিচে হবে 9 9। কাটাকাটি যাবে, আপনি কাটাকাটি করে নিন। এরপরে আসেন 0 2 3 5। এটা একটু মজা হবে আরও, সবগুলো জিনিস লেখেন 3 5। বিয়োগ কত? শুরু থেকে 0 2, নিচে কটা হবে? 2টার উপরে 2টা 9। দশমিকের পরে প্রথম পুনরাবৃত্তি পর্যন্ত একটা ঘর আছে, একটা শূন্য। এখানে দেখেন ছিল না, তাই লিখে নেই। তাহলে এখানে আপনি বিয়োগ করেন 2 3, 5 থেকে 2 চলে গেলে 3 9 9 0। যদি আপনার এটা কাটাকাটি করা যায় করবেন, না হলে এটাই সাধারণ ভগ্নাংশ। নেক্সট, এভাবে যতগুলো সংখ্যা আছে সবগুলোই করা যায়। আমি আর আসলে বলতে বলতে তো সবগুলোই দেখায় ফেললাম। তো এখানে আপনি আবার লিখবেন, আমি একটু দ্রুত করি, আপনারা শুধু মিলাই নিন। 3 0 9 একটা 0, 30 বিয়োগ দিয়ে নেবেন, এটা শেষ। এরপরে আমি শুধু ভাঙানোটা দেখা দিই, ওটা আপনারা বিয়োগ করে নিন। তারপর আসছে গিয়ে 2 3 4, 2 3 4 মাইনাস 2 9 9, বিয়োগ করে আপনারা ভাঙায় নেবেন। এটা দেখেন, আমি এটা দেওয়ার ফলে আপনারা কী করবেন? উঠায় নিয়ে ভাঙায়া আপনারা মিলায় নেবেন। আর রুলস বুঝতে সমস্যা হলে আগে রুলসটা ফলো আপ করেন, নতুন কিছু হলে আমি বলে দিতাম। 0 1 2 3 4, এটাকে আমরা ভাঙাই 0 1 2 3 4। বিয়োগ হবে কত? বিয়োগ কিছু করার নেই, কারণ হলো শুধু 0 দিলাম। 4টা মাগো, 4টা নয়, ঠিক আছে, 1 2 3 4। পরে বিয়োগ করে মিলাই নেন, সবই সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল।